আমাদের এমআরআই 1 ক্লাসের মানে আমাদের সলভ ক্লাস আপনারা সবাই এমআরআই পরীক্ষা খুব ভালো দিয়েছেন। আপনাদেরকে এমআরআই নিয়ে যা মানে আমার পরামর্শ সেটা হচ্ছে যে এমআরআই যেহেতু একটু কঠিন টপিকটা, তো আপনাদের প্রথম কাজ হবে যে মানে আপনি ভাগ করে পড়বেন। আমরা গত ক্লাসে যতটুকু পড়েছি ততটুকু পড়বেন, তারপর আজকের ক্লাসে মানে এমআরআই 2 ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে ঠিক ততটুকুই আপনারা পড়বেন। এরপর দুইটা পরীক্ষা দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যে আমাদের যে সলভ এর যে এক্সপ্লেনেশনটা আপনারা খুব ভালো করে পড়বেন, কারণ এক্সপ্লেনেশন পড়লে আপনি দেখবেন যে আপনার অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপর এমআরআই 1 এমআরআই 2 দুটো পরীক্ষা দেওয়ার পর আপনারা আবার এমআরআইটা একটু কষ্ট করে চোখ বুলাবেন যে কি কি জিনিসগুলো মনে আছে কিনা। এরপর দুইটা কোশ্চেন আবার একটু সলভ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি দুইবার যদি একটু এমআরআই এর পিছনে খাটেন, দুইবার মানে এমআরআই 1 এবং এমআরআই 2, তাহলে আপনাদের মোটামুটি পুরোটাই কভার হয়ে যাবে। তো আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে এমআরআই 1 এর কিছু কিছু কোশ্চেন আপনারা এমআরআই 2 এর কোশ্চেন চলে আসছে, তো সেগুলো আসলে ইগনোর করবেন, যেগুলো না পারলে কোনো সমস্যা নাই। এমআরআই 2 পড়া হয়ে গেলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে কি কোশ্চেন আমাদেরকে পড়তে হবে। তো নিয়ে চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা এমসিকিউ গুলো সলভ করি। রিগার্ডিং নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আচ্ছা, হোয়াট ইজ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স? এই যে এমআরআই যে প্রিন্সিপলের উপর ডিপেন্ড করে, যে প্রিন্সিপলটা ফলো করে এমআরআই তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স হচ্ছে ইট ইউজেস ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন থ্রু ওয়ান হাইড্রোজেন ইজ ওয়ান অফ দ্য ম্যাগনেটিক নিউক্লিয়াই থ্রু ডিফারেন্ট অ্যাটমস উইদিন আ মলিকুল রেজোনেট এট দ্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ থ্রু। আমরা জানি আমাদের বডিতে অনেক রকমের মলিকুল আছে, কিছু ফ্যাটের মলিকুল আছে, মানে অনেক টাইপের মলিকুল আছে। সব মলিকুল কিন্তু একই রকম ভাবে তারা রেজোনেন্ট হয় না, মানে একই রকম ভাবে তারা ভাইব্রেট করে না। তো এক এক মলিকুল এক এক রকম ভাবে রেজোনেন্স হয়। এই তারা তাদের এক একজনের ফ্রিকোয়েন্সি এক এক রকম। আমরা পড়ছিলাম দিস ফ্রিকোয়েন্সি ইজ কল্ড দা লারমোর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাহলে এক একজনের লারমোর ফ্রিকোয়েন্সি এক এক রকম। It is expected to provide more specific pathophysiologic information than conventional imaging modalities. True. আমরা জানি আমরা ব্রেনের একটা এক্সরে করতে পারি, তাই না? ব্রেনের এক্সরে করতে পারি। তো ব্রেনের এক্সরে এবং ব্রেনের এমআরআই, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা তো ব্রেন না, আমরা স্কালের এক্সরে করতে পারি, তারপর আমরা স্কালের একটা সিডিও করতে পারি, তাই না? কিন্তু এটার সাথে আমাদের এমআরআই মানে এমআরআই এর কি পার্থক্য? কারণ এমআরআই তে আমরা আরো মোর স্পেসিফিক প্যাথোফিজিওলজি বুঝতে পারি। ইট ইজ ক্যাপাবল অফ প্রোডিউসিং হাই কোয়ালিটি ইমেজ উইদাউট দ্য ইউজ অফ আয়োনাইজিং রেডিয়েশন। দিস ইজ ট্রু। আমরা জানি এমআরআই তে আমরা কোনো আয়োনাইজিং রেডিয়েশন ইউজ করি না। নেক্সট আসি রিগার্ডিং এমআরআই। STR ইজ ইউজড ফর সাপ্রেশন অফ ফ্যাটি টিস্যু। আমরা STR করেছি। আজকে আমরা স্টিয়ার করেছি, তাই না? স্টিয়ার কিন্তু আজকে আমরা করেছি, তাই না? তো এই আপনাদের কাছে নতুন, আমি মানে মোটামুটি শিওর আপনারা অনেকে স্টিয়ার পারেন নাই। ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা পড়ছি স্টিয়ার কি, তাই না? আপনারা যারা ক্লাস করেছেন বা ক্লাসে ছিলেন অনলাইনে অফলাইনে, তারা স্টিয়ার সম্পর্কে কিন্তু জানেন। স্টিয়ার আমরা কি করি? স্টিয়ার আমরা মেইনলি এটা আমরা নিউ বডি ইমেজিং ইউজ করি, এবং স্টিয়ার আমরা ফ্যাট সাপ্রেশন করি। ঠিক আছে? তাহলে ফ্যাট সাপ্রেশন করি। তো স্টিয়ার ইজ ইউজ ফর সাপ্রেশন অফ ফ্যাটি টিস্যু। দিস ইজ ট্রু। গ্যাডোলিনিয়াম রিডিউসেস বোথ T1 and T2 রিল্যাক্সেশন টাইম। দিস ইজ ট্রু। স্টিম স্ট্যান্ড ফর স্টিমুলেশন ইকো অ্যাকুইজিশন মোড। দিস ইজ ট্রু। আমরা স্টিমটাও কিন্তু আজকে পড়েছি যে স্টিমের ফুল ফর্মটা কি। হ্যাঁ, তো আপনারা যারা আজকে ক্লাস করেছেন তারা কিন্তু মোটামুটি এই কোচিংগুলো এখন আপনাদের কাছে মানে কি বলবো, মানে মনে হয় যে হ্যাঁ পরিচিত, তাই না? আচ্ছা, লং টিআর ইউজ টু অবটেইন T1 ওয়েটেড ইমেজ ইজ লং। দিস ইজ ফলস। আচ্ছা, আমরা জানি T1 ওয়েটেড ইমেজে আমরা ইউজ করি T1 ওয়েটেড ইমেজে আমরা আচ্ছা একটা মিনিট। আমরা জানি T1 weighted ইমেজে আমরা টিআর এবং টি দুটোই আমাদের কেমন থাকে, শর্ট থাকে, তাই না? তাহলে the long TR used to obtain T1 weighted image, this is false. T1 relaxation occurs closely followed by the initiating of T2 relaxation. তাহলে this is false. আমরা জানি T1 relaxation এবং T2 relaxation দুটো কিন্তু simultaneously হয়। এর মেকানিজম আলাদা, বাট দুটো কিন্তু simultaneously হয়। ঠিক আছে? Concerning magnetic resonance imaging, the K-space stores the signal spatial frequencies. This is true. High proton density tissue appear dark in MR image. This is false. আমাদেরকে বলছি যে যত বেশি প্রোটন থাকবে তত সেই ইমেজ দেখা যাবে কিরকম ব্রাইট, তাই না? The higher proton density tissue appears brighter in MR image. A steeper phase encoding gradient result in smaller field of view. This is true. The time taken for 63% of longitudinal magnetization to recover is known as T1 relaxation time. This is true. আমরা আপনাকে বলেছিলাম যে T1 relaxation time মানে হচ্ছে যখন 63% longitudinal magnetization recovery হয়, this is called T1 relaxation, আর যখন 37% longitudinal magnetization decrease হয়, transverse magnetization decrease হয়, সেটাকে আমরা T2 relaxation time। Bone does not produce an artifact in MRI. This is true. কারণ বোন নিজেই আমাদের দেখবেন যে বোন এবং এয়ার ক্যালসিফিকেশন আমরা আজকেই ক্লাসে পড়ছিলাম, তারা T1 আমরা কেমন পাই, T1 এবং T2 দুটাতেই সেগুলো আমরা কালো পাই। তো যে জিনিস আমি T1 T2 দুটাতেই কালো পাই, ঠিক আছে, যেটা T1 T2 দুটাতেই আমি ভালো করে বুঝতে পারতেছি না, তারা আমার কিসের আর্টিফ্যাক্ট তৈরি। Regarding pulse sequence in MRI, pulse sequence involves RF pulse and gradient pulse. This is true. Repetition time controls the amount of T2 weighted image. This is false. আমরা জানি repetition time echo. 180 degree increasing pulse is used in internet the echo. This is true. Inversion recovery sequence begins by 180 degree pulse followed by 90 degree pulse. This is true. আমরা জানি inversion recovery আমরা উল্টা ইউজ করি। Spin echo sequence is preferably as it produces good image quality. This is true. আপনাদেরকে বলছিলাম আজকে ক্লাসে যে আমাদের বেসিক একটা সিকোয়েন্সের নাম হচ্ছে spin echo sequence, এবং সেটাতে মোটামুটি ইমেজ কোয়ালিটি ভালোই হয়। Regarding safety in MRI, specific absorption rate is used to measure the body temperature increment due to RF absorption. এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে যে আমরা জানি যে এমআরআই কিন্তু কোনো ক্ষতি নাই, তাই না? কারণ এখানে আমরা আয়োনাইজিং রেডিয়েশন ইউজ করি না, কিন্তু এমআরআই কিন্তু টেম্পারেচার প্রডিউস হয়, এবং কতটুকু টেম্পারেচার প্রডিউস হয়েছে এটা মাপার জন্য আমাদেরকে ইউজ করতে হয় স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। পেশেন্ট উইথ কার্ডিয়াক পেসমেকার should be excluded from areas where stray field are greater than 0.5 মিলি টেসলা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথমে আসলে স্ট্রে ফিল্ডটা কি? স্ট্রে ফিল্ডটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু আমি ক্লাসে বলেছিলাম যে কিছু ম্যাগনেটিক ফিল্ড থাকে যেগুলো আমাদের বডির জন্য হার্মফুল, তাই না? মানে বডি মানে কি, এমআরআই করার সময় কি, মানে এমআরআই রিপোর্টে মানে ইমেজিং এর জন্য হার্মফুল। ইমেজে সেগুলো বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট তৈরি করতে পারে। ঠিক আছে? তো ইভেন দেখা গেল যে স্ট্রে ফিল্ড এরাও কিন্তু অনেক শক্তিশালী, এদেরও কিন্তু কি থাকে, এদেরও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এরকম। হ্যাঁ, তো যদি কোনো পেসমেকারের পেশেন্ট, আপনাদেরকে বারবার বলছি যে পেসমেকার ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ম্যাগনেটিক ফিল্ড এর জন্য, বাট নট ইন কেস অফ বাল্ব। হার্ট বাল্ব আপনি হার্ট বাল্বের পেশেন্ট আপনি এমআরআই করতে পারবেন, কিন্তু পেসমেকারের পেশেন্ট কখনোই ইভেন স্ট্রে ফিল্ড মানে আশেপাশে যে ফিল্ড এদের চারদিকেও ঠিক থাকা উচিত না, যতক্ষণ না পর্যন্ত টেসলা 0.5 টেসলা মিলি টেসলা কম হবে। অ্যানেস্থেটিক পেশেন্টস ডোন্ট রিকোয়ার হিয়ারিং প্রোটেকশন। দিস ইজ ফলস। অ্যানেস্থেটিক বা যে পেশেন্ট হোক, অ্যানেস্থেটিক মানে কি, অনেক সময় এমআরআই করতে হয় আপনাকে অ্যানেস্থেসিয়া দিয়ে। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা গেল পেশেন্ট যদি খুব ছটফট করে, ঠিক আছে, তখন তার আর্টিফ্যাক্ট তৈরি হয়,
ভালো আসবে না, সেজন্য আমরা এই পেশেন্টগুলোকে অ্যানেস্থেসিয়া দিয়ে মানে আপনি সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে এমআরআই করি। কিন্তু আপনি এমআরআইতে আপনাদেরকে আমি বলেছিলাম যে খুব বেশি সাউন্ড তৈরি হয় এবং এই সাউন্ডটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েলের জন্য তৈরি হয়। তো এই সাউন্ড থেকে প্রোটেকশনের জন্য আমরা অবশ্যই তাদেরকে কি ইউজ করতে হবে, ইয়ার প্লাগ ইউজ করতে হবে তাকে হিয়ারিং প্রোটেকশন দেওয়ার জন্য। দ্য মানে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট limits are similar for the whole body and extremities. This is false. আমরা জানি এই অ্যাবজর্পশন স্পেসিফিক অ্যাবজর্পশন রেট অফ হিট বাই এমআরআই এটা হচ্ছে ডিফারেন্ট এক আমাদের বডি এবং এক্সট্রিমিটির জন্য আলাদা। There must be two physical barrier between the 5 gauge line and public access area. This is true. এই লাইনটা আপনাদের জানতে হবে, জাস্ট লাস্ট লাইনটা, ফর সেফটি পারপাস 5 gauge line should be restricted with at least 2 physical barrier and faces thickness exclude access by members of public। মানে আপনাকে মানে মোটামুটি 5 gauge line মানে একটা রেস্ট্রিকশন মেইনটেইন করতে হবে। In incubated image the key is used is long, this is true. The flip angle used is 30 degree, false, কারণ আমরা flip angle ইউজ করি কত, মেইনলি আমরা flip angle ইউজ করি 90 degree. Tissue with long T2 decay time appears bright, this is true. Cerebral spinal fluid appears dark, T2 তে বলছি, তাহলে আপনাদের কিন্তু আজকে ক্লাসে আমি বলছি যে T2 তে কিন্তু সব সাদা লাগে, T2 খালি মনে রাখেন, ঠিক আছে? তাহলে ফ্লুইড এখানে সাদা লাগবে। Infection lesions produce low signal, this is false. Infection যেখানে হয় সেই জিনিসটা T2 তে সাদা আসবে। Regarding MRI, এটা আপনারা লিখতে পারেন নাই, FLAIR stands for fluid attenuated inversion recovery. The decreasing pulse is 180 degree. আচ্ছা, প্রথমে আসি, এই কথাটাই বলতেছিলাম, FLAIR stands for fluid attenuated inversion recovery। এখানে আনসারটা ফলস দেবো, বাট আনসারটা ট্রু হবে, ঠিক আছে? এই আনসারটা আপনাদের ফলস দেওয়া আছে, ভুল আছে। The decreasing pulse is 180 degree, this is true. A narrow bandwidth allows for slice, this is true. Positron is image using MRI, this is false. This is proton. Longitudinal relaxation time is longer than the parallel relaxation time, this is true. সেফটি MRI অবশ্যই এক্সপ্লেনেশনটা রিডিং করবেন, ঠিক আছে? দেখেন এটা আসলে হবে, হ্যাঁ, fluid attenuated inversion recovery. Safety MR imaging in patients with cardiovascular device involves a careful initial patient screening. This is true. Accurate determination of the permanent implanted cardiovascular device and its properties. This is true. A thoughtful analysis of the risk of performing the examination. This is true. Physician management and supervision. This is true. Clarification of safety issues in regard to the performance of MRI examination. This is true. The nuclei that can be used in NMR include 31 phosphorus 2, 23 sodium 2, 19 fluorine 2, 1 hydrogen 2, 13 carbon 2। দেখেন এখানে সবগুলো কিন্তু অড নাম্বার, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। দেখেন 31, 23, 19, 1, 13 সবগুলো কিন্তু অড নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এগুলো মেইনলি আমরা ইউজ করি এমআরআই অথবা NMR ইমেজিং এ, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা মেইনলি যদি এগুলো ইউজ করি, যদিও ইউজ করি হাইড্রোজেন, কার্বন, সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ফসফরাস, তবুও আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই কাকে, হাইড্রোজেন। Regarding contrast media used in MRI, iron is deoxyhemoglobin acts as a paramagnetic contrast agent and functional MRI। তো আজকে কিন্তু ফাংশনাল এমআরআই পড়ার সময় আপনাদের যখন deoxyhemoglobin আসছে তখন আপনাদের আমি বলছিলাম যে তাকিয়ে নেন, এটা আমাদের প্যারামেগনেটিক হিসেবে কাজ করে এবং এটা ফাংশনাল এমআরআই তে আমরা ইউজ করি। Gadolinium agent causes shortening of T2, this is true. Gadolinium T2 এবং T1 দুটোকেই শর্ট করে। Positive contrast agent appears dark on MRI, this is false. Air is the negative contrast agent in the rectum, this is true. Blood pool contrast agent have super paramagnetic properties, this is true. Concerning the proton density weighted image in MRI, short T and long T are used to produce proton density image. Tissue with low density appears bright, false। আমরা জানি যত বেশি proton density থাকবে সেটা তত বেশি সাদা হবে। Long TR is used to reduce the effect of T2 on contrast, this is false। Proton density weighted image is used for high resolution imaging, this is true। Fat appears bright, this is true। আমরা জানি tissue with high density থাকলে সেটা কিন্তু সাদা লাগবে, তাই না? আর TR কন্ট্রোল করে T1 কে, আর long TR is used maximize the proton density weighting and reduces the effect of T1 contrast। Concerning Larmor frequency, আমরা জানি Larmor frequency আরেকটা নাম হচ্ছে precisional frequency. It is proportional to magnetic field strength, true. It is fixed frequency of proton precision, this is false। আমরা জানি it is fixed frequency, এটা fixed না, এটা কিন্তু molecule to molecule এটা চেঞ্জ হয়। At 1.5 Tesla, the Larmor frequency of hydrogen হচ্ছে 21.3 megahertz, this is false। This is 63.9. It is unique for each nucleus, this is true। এটা একটা নিউক্লিয়াসে এক এক রকম ভাবে ইউনিক। The frequency of protons is similar with spin down protons, this is true। আমরা জানি যে যখন আমরা একটা পেশেন্টকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মানে এমআরআই মেশিনের মধ্যে রেখে দিব, তখন তার কিছু প্রোটন প্যারালালি থাকবে, কিছু থাকবে এন্টি প্যারালালি, তাই না? তো আমরা আপনাদেরকে বলছিলাম যে যারা এন্টি প্যারালালি থাকে তাদের এনার্জি থাকে অনেক বেশি, তাই না? এই জন্য তাদের এনার্জি লাগবে না, তাই সেজন্য তারা এন্টি প্যারালালি থাকে। আর যারা প্যারালালি থাকে তাদের এনার্জি কম এবং তারা প্যারালালি থাকে, ইভেন তারা প্যারালালি থেকে তারা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থেকে এনার্জি গ্রহণ করার চেষ্টা করে, মানে তাদের এনার্জি থাকে লো, সেজন্য তারা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে প্যারালালি থাকে। হ্যাঁ, এখন এই যে তাদের কিন্তু এই যে এনার্জি ডিফারেন্স থাকে, বাট তাদের ফ্রিকোয়েন্সি কিন্তু সমান। মনে রাখতে হবে এই যারা স্পিন আপ এবং যারা স্পিন ডাউন তার দুই রকমের প্রোটনেরই কিন্তু ফ্রিকোয়েন্সি সমান। To improve the image acquisition speed in MRI, তাহলে এটা মনে রাখতে হবে যে কোন ইমেজ মানে কোন এই কোশ্চেনটা আমাদের যেটা মনে রাখতে হবে যে কোন টেকনিকে আমরা খুব তাড়াতাড়ি স্ক্যানিং টাইমটা নিতে পারি, বুঝছেন? এই কোশ্চেনটা এভাবে না আসেও এভাবে আসতে পারে যে ইমেজ অ্যাকুইজিশন স্পিড না দিয়ে বলতে পারে যে স্ক্যানিং টাইম কার কম তাড়াতাড়ি স্ক্যানিং করা যায়। তাহলে একটা আমরা জানি যে গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্সে কিন্তু আমরা ফ্লিপ অ্যাঙ্গেল মাত্র মানে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে মাত্র বলবো না, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কম, সো গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্সে আমরা তাড়াতাড়ি স্ক্যানিং নিতে পারি। তারপর যে টার্বো স্পিন ইকো সিকোয়েন্স, টার্বো মানে ফাস্ট, তাহলে এখানে আমরা তাড়াতাড়ি নিতে পারি। ইনভার্সন রিকভারি ইমেজিং সেখানে আমরা তাড়াতাড়ি নিতে পারি না, ইকো প্ল্যানারেও আমরা তাড়াতাড়ি নিতে পারি, প্যারালাল ইমেজিং আমরা খুব তাড়াতাড়ি ইমেজিং নিতে পারি। Regarding nuclear magnetic resonance principle, MR একটি নিউক্লিয়াস স্পিড এন্ড কোন প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা হচ্ছে ফলস। আমরা জানি MR একটি নিউক্লিয়াস হ্যাজ স্পেসিফিক gyromagnetic system that will process at its own positional frequency same magnetic field strength। মানে মজার কথা হচ্ছে যে এটা আনসার ভুল দেওয়া আছে, এটা আপনারা ভুল দিবেন। আমরা আজকে কোশ্চেনে দুইটা আনসার এখন ভুল পেয়েছি। ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য নিউক্লিয়ার মুভ আউট অফ ফেজ ইচ আদার, দিস ইজ ট্রু। নিউক্লিয়ার উইথ অড নাম্বার অফ প্রোটন আর MR অ্যাক্টিভ, দিস ইজ ট্রু। আমরা জানি সেটা আচ্ছা এটা কি বলছেন দুই নাম্বার কিন্তু ফলস। ম্যাগনেটিক মোমেন্ট অফ নিউক্লিয়ার মুভ আউট অফ ফেজ অফ ইচ আদার, দিস ইজ ফলস।
false. So magnetic moment of nuclei move into in phase with each other. এটা in phase থাকবে যখন মুভ করবে একটা in phase থাকবে না out phase. More nuclei are aligned anti-parallel to the magnetic field than the parallel nuclei. ঠিক আছে, this is true. আমরা জানি more nuclei are aligned anti-parallel to the magnetic field than the parallel nuclei. This is true. Net magnetization vector is larger at high field strength than the low field strength. ঠিক আছে, this is true. The net magnetization তাহলে কি মনে আছে, আমরা যখন longitudinal magnetization করছিলাম তখন একটা সময় গিয়ে ক্যান্সেল করে একটা নেট একটা ভ্যালু পেয়েছিলাম। This is net magnetization. Regarding resonance include in MRI, net magnetization vector move out of alignment from the magnetic field. This is true. All magnetic moment move at the same positional path. This is true. Excitation of the nuclei due to anti-absorption from the RF. This is true. 90 degree Philip angle rotates the nuclear magnetic vector completely from the transverse to longitudinal. This is false. Around 90 degree angle completely rotates the MMV from longitudinal to transverse plane. The magnetic field, the applied RF pulse is exactly at Larmor frequency. This is true. Exactly now applying to resonance very often. Now come to SBL. Precisional frequency depends on, আমরা জানি খুব ইম্পর্টেন্ট, precisional frequency depend করে external magnetic field এর strength এর উপর। আমরা জানি precisional frequency যদি আমরা ফর্মুলাটা মনে রাখি সেটা হচ্ছে ওমেগা নট ইকুয়াল টু is dt proportional to b নট। তাহলে আপনি যত বেশি লার্মোর অথবা precisional frequency বাড়াবেন, মানে উল্টাটা বলতে হয় যে যত বেশি স্ট্রেংথ বাড়াবেন আপনি তত বেশি ভালো precisional frequency পাবেন। ঠিক আছে, the precision frequency of precision is related to the strength of the magnetic field. প্রোটন ডেনসিটি ইমেজ অকার্স, এই কোশ্চেনটা এসেছিল, এই এখন যে 17 নাম্বার কোশ্চেনটা আপনাদের দেখাচ্ছি সেটা এসেছিল, এবারই এসেছিল। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রোটন ডেনসিটি ইমেজে দুটাই কি হবে, লং হবে। ঠিক আছে, সরি দুটাই লং না, একটা শর্ট একটা লং হবে, মানে টি একটা লং হবে, টি টা শর্ট হবে, আর টি ওয়ানে দুটাই শর্ট হবে, টি আর টি টু তে দুটাই লং হবে। Which coil is responsible for causing noise? সেটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আমরা গ্রেডিয়েন্ট কয়েল হচ্ছে আমাদের নয়েজ করার জন্য দায়ী, আর শিম কয়েল কিসের জন্য দায়ী বলেন তো? শিম কয়েল দায়ী হচ্ছে যে, দায়ী না ভালো বলতে হবে, শিম কয়েল হচ্ছে খুবই ভালো, সে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হোমোজেনিটি মেইনটেইন করে। আচ্ছা, when the gradient coil receives the electrical pulses, they generate a magnetic field. Each pulse makes the coil vibrate and create loud noises. Since the scanner has a hollow inside and this sound echoes becomes more loud. তাহলে আমরা জানি স্ক্যানারের ভিতরে কেমন, আপনারা যারা এমআরআই করেছেন ভিতরে কেমন হয়, ভিতরে কিন্তু মানে খালি জায়গা, তাই না? খালি জায়গার মধ্যে ভিতরে কেমন, ভিতরে হচ্ছে খালি জায়গা। হ্যাঁ, তো খালি জায়গার মধ্যে ভিতরে হচ্ছে খালি জায়গা। হ্যাঁ, তো খালি জায়গার মধ্যে ধরো একটা কেমন হয়, এটা হলো একটা মানে একটা মেশিনের ভিতরে একটা মানুষ শুয়ে আছে। তো যেহেতু এটা খালি জায়গা, তো এখানে অনেক বেশি সাউন্ড নয়েজটা অনেক বেশি মানে ভাইব্রেট করতে পারে, মানে ভালো অনেক বেশি মানে মুভ করতে পারে। হ্যাঁ, এই জন্য আপনি দেখবেন যে অনেক বেশি ইকো হয়। এই জন্য যারা এমআরআই করে তারা এখন অনেক সময় দেখা গেলো ইয়ার প্লাগ ইউজ করা হয়, ইয়ার প্লাগ দিয়ে কান বন্ধ করে রাখা হয়, নাহলে অনেক বেশি নয়েজ ভাইব্রেশন খুবই বিরক্ত হয়। ডিসচার্জ অর লস অফ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইজ কল্ড দ্য কুইঞ্চ। আমরা আপনাদেরকে সরি ইটস কল্ড কুইঞ্চ। হ্যাঁ, আর যেটা মনে রাখতে হবে যে কুইঞ্চের মাধ্যমে আমরা কি করি, যখন কোনো রুমের মধ্যে হিলিয়াম কোনোভাবে যদি লিক হয়ে যায় তাহলে কি হবে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তো এই হিলিয়ামটাকে আমরা রিমুভ করতে লাগে তো কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা রিমুভ করতে হবে, তাই না? দুই নম্বর যেটা মনে রাখতে হবে, কুইঞ্চ দিয়ে আমরা কেন ইউজ করি, ধরুন একটা পেশেন্ট, আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম, যদি কোনো একটা মেটালিক কিছু নিয়ে ঢুকে, ধরেন একটা অক্সিজেন সিলিন্ডার অথবা একটা হুইল চেয়ার নিয়ে ঢুকলো, তাহলে দেখবেন যে এমআরআই এর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথে আপনার ওই মেশিনটা ওই হুইল চেয়ারটা একদম মেশিনের ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, তো আপনাকে এখান থেকে এখন কি হবে, এখানে আপনি রিমুভ করতে হবে, হুইল চেয়ারটা রিমুভ করতে হবে না, রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে আপনাকে লস করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে রিমুভ করতে হবে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে আপনি রিমুভ করে দিবেন, দিস ইজ কল্ড কুইঞ্চিং. Quenching is the loss of magnetic field of the superconducting magnet. This occurs because of increased resistance in the superconducting coil, which results in heat formation. This heat in turn causes cryogen to evaporate. এবং এটার পরে কি হবে, এর ফলে হচ্ছে this sets in vicious cycle which ultimately results in increased temperature, increased resistance and evaporation of all cryogens and completely loss of magnetic field. তাহলে কুইঞ্চের মাধ্যমে কি হয়, কুইঞ্চের মাধ্যমে হিট বের হয়, হ্যাঁ, হিট পাওয়ার বের হওয়ার ফলে আমার রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট ফ্লো তত কি হবে, কম হবে। তো কারেন্ট ফ্লো কম হলে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড, আমরা জানি যখন কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে সেটা ম্যাগনেটিক ফিল্ডের কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লস ইটস ম্যাগনেটিক স্ট্রেংথ। ঠিক আছে, ট্রিগারিং ফ্যাক্টর ফর দ্য ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স would be minor motion of the wire in the coil or flux jumping which result in heat production. ঠিক আছে, দরকার নেই। Rarely quench can be delineatedly performed to save the patient's life, যেটা বলেছিলাম। This is done in situation where patient accidentally gets trapped in the magnet by object called oxygen cylinder or wheel. Which one is not complete component of the superconducting magnet? আমরা সুপারকন্ডাক্টিং ম্যাগনেট একটা দেখেছিলাম যে মাঝখানে থাকবে হচ্ছে, ঠিক আছে, কয়েল, এর মাঝখানে একটা মানে ম্যাগনেট বোর্ড, তার দিকে থাকবে হচ্ছে কয়েল, ঠিক আছে, এর তার দিকে থাকবে হচ্ছে হিলিয়াম, এর দিকে থাকবে হচ্ছে লিকুইড নাইট্রোজেন। আমরা এইভাবে কেটে দেখি, এরকম ম্যাগনেটিক বোর্ড, পরে হচ্ছে কয়েল, সরি ম্যাগনেটিক বোর্ড, পরে হচ্ছে আছে হচ্ছে হিলিয়াম, তারপরে যে কয়েল সেটা জানো, ঠিক আছে, জানো বাইরে হচ্ছে যে একদম সবাই বাইরে হচ্ছে নাইট্রোজেন, এর বাইরে কিন্তু হিলিয়াম থাকে, তাই না? এখন দেখেন এখানে আমাদের অপশন আছে হিলিয়াম, নিয়ন ফলস, সুপারকন্ডাক্টিং ওয়্যার কিন্তু থাকে এবং লিকুইড নাইট্রোজেন এবং রেডিয়েশন শিল্ড কিন্তু থাকে। ভাই ইন এমআরআই, এই কোশ্চেনটা কিন্তু আপনাদের এই আজকে পড়া থেকে এসেছে, কিন্তু আপনারা নাও পারতে পারেন, না পারলে কোনো সমস্যা নেই। আমরা জানি ফ্যাট কিন্তু টি1 টি2 দুটাতেই পাই এবং বোনস কিন্তু টি1 টি2 বোনস বলেন এবং যে টাইপের বোনস বলেন, যেটা কর্টিক্যাল বোনস হোক অথবা স্পঞ্জি বোনস হোক, তারপর হচ্ছে কার্টিলেজ এবং ক্রাউন অফ টিথ সবকিছুই কিন্তু এমআরআই তে কালো লাগবে। আমরা যদি ক্রাউন অফ টিথ কিন্তু যে ক্লাসিফিকেশন মানে, ঠিক না, সেটাও কিন্তু কালো লাগবে। ঠিক আছে, ক্লাসিফিকেশনের মধ্যে, বোনসের মধ্যে, ঠিক না? তাহলে আপনাদের আজকে আপনাকে বলেছিলাম এই চারটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে টি1 এ কি সাদা কি কালো, টি2 তে কি সাদা কি কালো। রেডিও ফ্রিকোয়েন্সি শিল্ডিং অফ দ্য স্ক্যানার রুম ইজ মোস্ট কমনলি achieved by lining the wall with thin sheets of, আমরা জানি আনসার হবে কপার। Thin layer of copper around entire room is most commonly used in the scanner installation. It acts as a Faraday cage and is effectively at reducing penetration of extraneous radio frequencies. However, virtually with conducting metal should be used for this purpose. Both steel and aluminum case are occasionally used. তাহলে আমরা মেনলি তিনটা জিনিস করতে পারি, একটা কপার, স্টিল এবং অ্যালুমিনিয়াম। কিন্তু আমরা যখন সিঙ্গেল বেস্ট আনসার আসবে তখন আমি আনসার দিব কপার, যদিও এখানে অ্যালুমিনিয়াম আছে, কিন্তু আমরা occasionally ইউজ করি অ্যালুমিনিয়াম এবং স্টিল।
which coil are located close to the patient in the MR scanning, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আরএফ কয়েল, আরএফ কয়েলটা হচ্ছে পেশেন্ট একদম বডির পাশেই থাকে, ঠিক আছে? প্রথমে থাকে হচ্ছে পেশেন্টের বডির পাশে থাকে আরএফ কয়েল, তারপর থাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল, ঠিক আছে? তাহলে যেটা বুঝলাম যে বডির সবচেয়ে পাশে থাকে আরএফ কয়েল, তারপর থাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল। তাহলে RF coil are placed closest to the patient so they may detect the MR signals with high sensitivity. এবার আছে ম্যাগনেটিক ফিল্ড গ্রেডিয়েন্ট ফর ইমেজিং আর টিপিক্যালি মেজার্ড ইন ইউনিট, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আমরা মেজার করি হচ্ছে টেসলা দিয়ে, আর ম্যাগনেটিক ফিল্ড গ্রেডিয়েন্ট আমরা মেজার করি হচ্ছে মিলি টেসলা পার সেকেন্ড দিয়ে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গ্রেডিয়েন্ট is defined as the change in magnetic field measured over a certain distance, so the only appropriate unit is A. Answer is A, মানে মিলি টেসলা পার মিটার, ঠিক আছে? আমাদের পরীক্ষাটা মিলি টেসলা না থেকে গাউস থাকে তাহলে কিন্তু আনসার ঠিক আছে, কিন্তু গাউস হচ্ছে আমরা আপনাকে বলেছি মিলি, টেসলা হচ্ছে এসআই ইউনিট, ঠিক আছে? তাই আমাদের যদি পরীক্ষায় গাউস থাকে তাহলে তার সাথে কিন্তু এসআই মানে মিটার হলে হবে না, তার সাথে থাকতে হবে সেন্টিমিটার, সিজিএস ইউনিট, ঠিক আছে? গাউস হচ্ছে সিজিএস ইউনিট, সেন্টিমিটার, গ্রাম আর হচ্ছে এসকি সেকেন্ড, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে সিজিএস ইউনিট, হ্যাঁ? আচ্ছা, হাউ মেনি সেটস অফ পেয়ার্ড ফিজিক্যাল গ্রেডিয়েন্টস আর প্রেজেন্ট ইন এমআরআই স্ক্যানিং? আমাদের তিন পেয়ারে থাকে, তাই না? তিনটা পেয়ারে আমরা প্রাইমারি গ্রেডিয়েন্ট ইউজ করি, যেটা হচ্ছে তিনটা লোকেশনে থাকে, তিনটা ডিরেকশনে থাকে। একটা হচ্ছে এক্স ডিরেকশনে, এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আর একটা হচ্ছে জেড এক্সিস বরাবর। Temperature of liquid helium to pull the magnet windings in MRI is approximately answer by 4 degree Kelvin, খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এটাকে সেলসিয়াসেও দিতে পারে, তাহলে 4 degree Kelvin, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা দেখি the temperature of liquid helium used to cool the magnet main winding is just a few degrees above the zero, absolute zero about 4 degree Kelvin. This is several degrees less than the transition temperature needed to maintain the superconducting in the NdPi alloy, ঠিক আছে? No temperature equal or below absolute temperature দেখেন is possible, so answer is 4 degree Kelvin। খুব ইম্পর্টেন্ট সুপারকন্ডাক্টিং কম্পোনেন্ট যেটা আমরা এবারে ইউজ করি সেটা হচ্ছে নিওবিয়াম এন্ড টাইটেনিয়াম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, নিওবিয়াম এবং টাইটেনিয়াম আমরা ইউজ করি। The main winding of all superconducting scanner use is niobium and titanium alloy microfilaments embedded in a copper core। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম, তাই একটু আগে আমরা পড়ছিলাম যে সুপারকন্ডাক্টিং কি থাকে, মাঝখানে একটা বোর্ড থাকে, ঠিক না? এই বোর্ডটা ম্যাগনেটিক বোর্ড, এটা মেইনলি তৈরি হয় কি দিয়ে? নিওবিয়াম টাইটেনিয়াম, ঠিক আছে? and serves to support the microfilament and support as a current shunt in the event of quenching. The most common design configuration for MR scanning scanners are, বলেন তো আমাদের এখন কোনটা সবচেয়ে মোস্টলি ইউজ করা হয়? আমাদের মোস্টলি এখন ইউজ করা হচ্ছে ক্লোজড বোর্ড সুপারকন্ডাক্টিং, তাই না? একটা সময় ওপেন বোর্ড সুপারকন্ডাক্টিং ইউজ করা হতো, এবং এটাতে এক নম্বর তো প্রচুর শক্ত হতো, আর হচ্ছে সরি ক্লোজ, যেটা মানে আগে ওপেনটা ইউজ করা হতো, ওপেনটাকে এখনো কিন্তু ইউজ করা হয় ফর ক্লোস্ট্রোফোবিয়া যাদের আছে, ঠিক আছে? অনেক জায়গায় আছে ওপেনটা, কিন্তু ওপেনে যেটা ঝামেলা আমরা নিজেরাও পড়ছিলাম না, যে আমরা যে ম্যাগনেটিক গুলো ইউজ করি, ঠিক আছে? সেগুলো ওপেনে যে ম্যাগনেট গুলো ইউজ করে তাদের টেসলা খুবই কম, এবং তাদের দেখো ছবি খুব একটা ভালো আসে না, রেজলিউশন ভালো হয় না। এর ফলে আমরা এই জন্য এখন ইউজ করি হচ্ছে ক্লোজ এমআর মেকিং ইউজ করি, মোটামুটি ভালো, এবং ছবি কোয়ালিটিও খুব ভালো আসে। এবং MR scanning are broadly classified into open এবং closed bore system. Over 90% of scanner worldwide are of closed bore cylindrical design and generate the field by passing current through a solenoid at superconducting temperature. Open bore magnets contain an air gap between the two magnetic poles. These may utilize permanent magnet or electromagnet. Material that is strongly attracted by the magnetic field. This is called ferromagnetic substance. Yes, খুব ইম্পর্টেন্ট, নট সুপার প্যারাম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক যে সাবস্টেন্স তারা হচ্ছে স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক, তাহলে আমাদের মনে রাখতে হবে স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে হচ্ছে ফেরোম্যাগনেটিক, তারপর হচ্ছে স্ট্রংলি মানে রিপালসিভ ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড, এখানে আছে হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর মোটামুটি মাইল্ডলি অ্যাট্রাক্টেড যদি বলে সেখানে আছে হচ্ছে প্যারাম্যাগনেটিক। হু ইজ দ্য ফাদার অফ এমআরআই হিস্ট্রি? আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে রেমন্ড ড্যামেডিয়ন, ঠিক আছে? আমি এটা মনে রাখতাম যে রেমন্ড একটা শার্টের ছেলেদের শার্টের একটা আছে যে ওই রেমন্ড কোম্পানি, সে দিয়ে আমি মনে রাখতাম যে রেমন্ড ড্যামেডিয়ন, ঠিক আছে? রেমন্ড ড্যামেডিয়ন দ্য ইনভেন্টর অফ দ্য ফার্স্ট ম্যাগনেটিক রেজোনেন্স স্ক্যানিং মেশিন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সব ক্লাস এই পর্যন্তই। তো আমরা আপনাদেরকে যদি আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা কিভাবে এমআরআইটা করবেন, তাহলে আমি আবার একটু রিপিট করছি। সেটা হচ্ছে যে এমআরআই অবশ্যই ফার্স্ট ক্লাসে আমরা যা যা টপিক পড়েছি তা একবার আপনি পড়বেনই। আজকের কোশ্চেনে আমি নতুন এই বছরে যে কোশ্চেনগুলো এসেছিল সেখান থেকে আমি 2টা কোশ্চেন দিয়েছি, এই বছরে 3টা কোশ্চেন এসেছিল। তার আগের বছরে মনে 3 মানে কখনোই 5টার বেশি আসে না, আবার কখনোই 2টার কম আসে না, ঠিক আছে? মোটামুটি মিনিমাম আপনি 2টা কোশ্চেন এমআরআই থেকে পাবেন, আর ম্যাক্সিমাম 5টার বেশি আপনি 5টা পর্যন্ত আপনি পাবেন, হ্যাঁ? তো এমআরআই যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এমআরআই পড়ার সময় অবশ্যই সবার আগে প্রথম ক্লাসটা আপনি ভালো মতো পড়বেন, যা যা বলেছিলাম যে আপনাদেরকে এখন কিন্তু আমি এসএনআর, ঠিক আছে, সিগন্যাল নয়েজ রেশিও কি কি জিনিসের উপর ডিপেন্ড করে এই কোশ্চেনটা এমআরআই 1 এ দিই না, কিন্তু এমআরআই 2 তে দিয়েছি। তো এই জিনিসগুলো খুব ভালো করে এমআরআইটা আপনি ফার্স্ট ক্লাসে ভালো করে পড়বেন, আর সেকেন্ড ক্লাসে যতটুকু তাকিয়ে দিয়েছি ততটুকু একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। এরপর যেটা করবেন যে আমাদের আজকের কোশ্চেনটা আমি পরবর্তী দিনের কোশ্চেন, 2টা কোশ্চেনই আপনি নিয়ে বসবেন, 2টা কোশ্চেন নিয়ে বসে কত আপনি সলভ করেছেন পরীক্ষার সময়, তারপরে একবার রিভিশন দিয়েছেন, তারপরে একবার ফাইনাল আপনি একবার রিভিশন 2টা কোশ্চেন নিয়ে সলভ করবেন। এটা বলার কাহিনী হচ্ছে যে আপনি একটা জিনিস দেখেন, আপনি পরীক্ষার আগে মাত্র আপনাকে অনেকগুলো টপিক রিভিশন দিয়ে যেতে হবে, এবং সময় কিন্তু খুবই কম, এত অল্প সময় সব কিছু রিভিশন দিয়ে যাওয়া কিন্তু সম্ভব না। তো এমআরআইতে কিন্তু অনেক পড়া, তো একটা বই পুরো শেষ করা, তো আপনি যদি আগে নিয়ে বসে থাকেন যে না আমি এখন একবার দেখছি মোটামুটি পরীক্ষার আগে দেখলেই হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার হবে না, আপনি অনেক টপিক ভুলে যাবেন। তো আপনি সেক্ষেত্রে যেটা করবেন যে আপনি এখন একবার পড়বেন, ঠিক আছে, আর এরপরে পরীক্ষা 2টা শেষ হলে তারপর একবার দেখবেন। তো এটা আপনার যেটা হবে যে পরীক্ষার আগে আপনার প্রেশারটা কমবে। ঠিক একইভাবে আপনার মনে রাখতে হবে সিটি স্ক্যান আর হচ্ছে আল্ট্রাসাউন্ড, এখান থেকে কিন্তু আপনাদের প্রচুর কোশ্চেন আসে। সিটি স্ক্যান থেকে তো মিনিমাম 2টা আসবেই, আর ম্যাক্সিমাম 3টা আসবে, এমআরআই থেকে কম। আল্ট্রাসাউন্ডে একই কথা, মিনিমাম 2টা ম্যাক্সিমাম 3টা অথবা 4টা। তো এই টপিকগুলো যদি আপনি এখন থেকে রিভিশন না দিয়ে গুছিয়ে না রাখেন, আপনি তো পরীক্ষা হলে পাজল হয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।